মন্টুর বাড়িতে গেট না থাকায় সুরসুর করে সৈয়দ বাড়ির পাঁচ মাথা ঢুকে গেল। মন্টুর বউ সাজনা সজনা কাঁদছে দেয়ালের সামনে বসে। টাইলসের মেঝেতে চাপড় মেরে মেরে করুণ থেকে করুণ সরে কাঁদছে। নুসরাত সরু চোখ ঘোরালো চারদিকে, পরনে সাদা শার্ট করে ঢোকালো প্যান্টের ভিতর। ইসরাত নির্বিকার চিত্রে দাঁড়িয়ে থাকার চেষ্টা করলেও সাজ সানজানার কান্নায় মনটা ব্যথিত হলো। শান্ত মুখখানা রাগে লাল হতে লাগলো সময়ের ভেতরে। নুসরাতের কাছে ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলে উঠল, নুসরাত, ওই মন্টু ব্যাটার কোনো ব্যবস্থা করা যায় না? নুসরাত সামান্য মাথা কাত করলো, ইসরাতের দিকে বলল, আগের বার যা করেছি তাই করব? শালা মন্টুর হাড্ডি ভেঙে গাছের সাথে ঝুলিয়ে রাখবো? ইসরাত হাসলো সামান্য। এর আগেও এই কাজ তারা সম্পাদন করেছে, তাই সবার কাছে ততটা অবাক তার মনে হলো না। সবাই সবার পানে চেয়ে একসাথে ঠোঁট নাড়ালো। মিশন আজ রাতে মন্টু শালাকে শিক্ষা দিয়ে একদম উত্তেজনার দফা করে দেওয়া। নুসরাতের পাশে দাঁড়ানো মম হা করে সঞ্জনার দিকে সাজনার দিকে তাকিয়ে আছে। নুসরাত ভেতরে ভেতরে হেসে নিয়ে ফিসফিস করে বলল, তোকে বলেছিলাম মমো, মন্টু শালাকে বিয়ে করে নে, কিন্তু তুই আমার একটা কথাও শুনলি না। আর যদি আমার কথা শুনতি তাহলে মন্টু শালার সব ফল গাছ আমার হতো, আর তুই মন্টুর ঘরে রাজ করতি রাজ। মমো যার পর নয় বিরক্ত হলো। নুসরাতের দিকে হতাশা মিশ্রিত চাহনি বুলিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এর জন্য ঠিকমতো সে দুঃখ প্রকাশ করতে পারছে না। বেচারি সাজনা বেগমের জন্য। তাই দুঃখে ভারাক্ত মন নিয়ে ইসরাতকে বগল দাবা করে অন্যদিকে চলে গেল। আহান আর ইরহামকে সোহেদ ডেকে পাঠিয়েছিলেন, তাই তারা অনেক আগেই চলে গিয়েছেন। নুসরাত একা ওখানে দাঁড়িয়ে থেকে চোরের মতো আশপাশ দেখলো। কোনো ফল গাছে কোনো ফল আছে, আর কোন পজিশনে গেলে সেই ফল সে আরামে চুরি করতে পারবে। চোরের মতো মুখভঙ্গি বানিয়ে দু হাতে ফর্মাল প্যান্টের পকেটে ঢুকিয়ে হিসাব কষতে লাগলো কিভাবে কি করবে। হেলাল সাহেবের সাথে আরশ আর জাইন দাঁড়িয়ে আছে। নিজাম শিকদার গিয়ে সৈয়দ বাড়ির সবাইকে নিয়ে আসছেন। বাড়ির কর্ত্রীরা ভেতরে। সাজনাকে সান্ত্বনা দিতে আসলেও এখন তারা দলবদ্ধ হয়ে নিজেদের ভেতর গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছেন। হেলাল সাহেবের বিপরীত দিকে নুসরাত দাঁড়িয়েছিল। আকস্মিক নুসরাতকে দাঁড়িয়ে আশপাশে দেখতে দেখে মেয়েটা নজর কাড়ল ওনার। মেয়েলি শান্তশিষ্ট মুখখানা দেখলে খুঁটিয়ে খুঁটিয়ে নিজের মনের বিরুদ্ধে গিয়ে বলতে বাধ্য হলেন, নাসিরের মেয়ে দুটোর গঠন দেখতে মাশাআল্লাহ। হেলাল সাহেবের এমন প্রখর দৃষ্টি নুসরাত সেকেন্ডের ভেতর বুঝে গেল নিজের ওপর। সময় ব্যয় না করে কোনো দিকে চোখ না ফেলে সোজাসুজি হেলাল সাহেবের দিকে সরু সরু চোখে তাকালো। হেলাল সাহেব চট করে নিজের চোখ সরিয়ে নিলেন, বিড়বিড় করে আওড়ালেন, তাকায় কিভাবে? আরো শটাং হয়ে দাঁড়িয়েছিল। হেলাল সাহেবের চোখ অনুসরণ করে তাকাতেই নুসরাত দৃষ্টির সীমানায় পড়ল। আরশের পাশ থেকে কিছু একটা বিড়বিড় করে হেলাল সাহেব চলে যাচ্ছেন। আরো সেই সুযোগ নিল, বড় বড় পা ফেলে এগিয়ে এলো নুসরাতের দিকে। কাছে এসে গায়ে গা লাগিয়ে দাঁড়ালো। নুসরাত মাথা উঁচিয়ে উপরে তাকাতে আরশের সাথে চোখাচোখি হলো। সুঠাম দেহি লোকটা এক হাতে কপালের উপর থাকা চুল ঠেলে পেছনে সরিয়ে ভুরু নাচালো সামান্য। আরশ বলল, ভাবতেছি দ্বিতীয় বিয়ে করে নেব। নুসরাত ঠোঁট বাঁকালো, ব্যঙ্গ করে শুধালো, সত্যি? আই অ্যাম ড্যাম সিরিয়াস। এবার বিয়ে করবই। এভাবে আর কতদিন? নুসরাত আরশের দিকে এমন ভাবে তাকালো যেন আস্ত গিলে নেবে। পলক না ফেলে আরশ কথা চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করলো। জানতে চাইলো কিভাবে, কতদিন। আরশ আবার লঘু স্বরে নির্বিঘ্নতার সহিত বলল, আর কতদিন কুমার থাকবো? জীবন যৌবন সব তো এক এক করে চলে যাচ্ছে তোর অপেক্ষায়। নুসরাত ধিমি সুরে শুধায়, দ্বিতীয় বিয়ে করবেন? আরো সূক্ষ্ম চোখে নুসরাতের মুখের পরিবর্তন দেখলো, ধীরে ধীরে যা অস্বাভাবিক বর্ণ ধারণ করেছে। বলল, হ্যাঁ, বিয়ে করব। আর কত বছর বইয়ের অভাবে থাকবো? আমি এবার তোর অপেক্ষায় কুমার মরতে চাই না। শেষ বয়সে যদি তুই আসিস তাহলে তোকে নিয়ে সংসার করব। এখন না হয় দ্বিতীয় বিয়ে করে নি। নুসরাত আবার শুধালো, দ্বিতীয় বিয়ে করবেন? এখনো চিন্তা ভাবনা করিনি। আজ বিকাল থেকে দ্বিতীয় বিয়ে নিয়ে চিন্তা ভাবনা শুরু করব। নুসরাত আওয়াজ নামিয়ে নিল, হেসে হেসে বলল, আপনি যতক্ষণে দ্বিতীয় বিয়ের চিন্তা ভাবনা করবেন ততক্ষণে আমি আপনাকে জিন্দা পুঁতে ফেলার ব্যবস্থা করে ফেলবো। আই এগেন রিপিট দ্যাট, জিন্দা দাফন করব, মাইন্ড ইট। আরস ভয় পাওয়ার মতো ভাব করে বলল, এখন তো মনে হচ্ছে দ্বিতীয় বিয়ে করা জরুরি। নুসরাত গলার আওয়াজ খাতে নামিয়ে নিয়ে বলে উঠল, মরার শখ জেগেছে আপনার? জাগলে বলুন, আমি নুসরাত নাসির আপনাকে মৃত্যুর দুয়ার থেকে ঘুরিয়ে নিয়ে আসব। আরস প্রখর দৃষ্টি নুসরাতের মুখের দিকে বুলিয়ে নিয়ে বলে উঠল, মরার শখ জাগবে কেন? আমার দ্বিতীয় বিয়ের শখ জেগেছে।
আর কতদিনই বা থাকবো কুমার? এবার কুমরত্ব ত্যাগ করতেই হবে। নুসরাত ধিমি সুরে অত্যন্ত মোলায়মতা আনলো কণ্ঠে, তর্জনী আঙ্গুল দিয়ে আরসের কপালে ধাক্কা দিয়ে দাঁতে দাঁত চেপে মিষ্টি এটার সঙ্গে আওড়ালো। এটা আমারও শেষ কথা, ভালো করে আপনার এই ঘিলুহীন মাথায় ঢুকিয়ে নিন। আরেকবার দ্বিতীয় বিয়ের কথা মাথায় আনলে চেহারার নকশা এমন ভাবে পাল্টাবো, আয়নার সামনে দাঁড়ালে নিজেকে নিজে চিনতে পারবেন না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমি যদি গুণাক্ষরেও টের পাই আমি থাকতে অন্য কোনো মহিলার দিকে চোখ তুলে তাকিয়েছেন আপনি, তাহলে আপনাকে খুন করে আপনার লাশ আমি নিজ হাতে দাফন করব। একটা কাকপক্ষীও টের পাবে না আপনার লাশ আমি কোথায় দাফন করেছি। নিঝুম মেঘ জমেছে পূর্ব আকাশে, মেঘের ঘনকাটা ধীরে ধীরে হেলদোল করেছে নিজ জায়গা থেকে, সাথে শব্দ হচ্ছে। রিমঝিম বাড়িধারা হয়তো ধরণীতে নামবে তাড়াতাড়ি। সামান্য বাতাস বইছে প্রকৃতিতে। আরশ আকাশের দিকে এক পল চেয়ে নিয়ে সামান্য গিবা বাঁকিয়ে নুসরাতের দিকে ঝুঁকে আসলো। ঠোঁটের নিচে পিষ্ট দন্তপাটি কিরমিয়ে বলে উঠল, কিছু পোড়ার গন্ধ পাচ্ছে মিসেস? আপনি পাচ্ছেন? নুসরাত আরশকে সুর পাল্টাতে দেখে অবাক হলো। এক ভ্রু উঁচিয়ে টিস্যু দিয়ে ঘষে ঘষে নাক মুছে নিল। নাক টেনে শুকলো, অতঃপর প্রশ্নাতীত চোখে আরশের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, কোথায়? আমি কেন পাচ্ছি না? আরশ ঠোঁটের উপর দু আঙ্গুল রেখে তির্যক হাসলো। সুঠাম দেহি শরীরটা সামান্য বাঁকিয়ে নুসরাতের দিকে ঝুঁকে আসলো, হিসিয়ে বলল, লেট ইট গো। নুসরাত আরশের হেয়ালিতে বিরক্ত হলো, নাক থেকে সর্দি ভালো করে টিস্যুতে ঘষে নিয়ে নাক বাড়িয়ে আবার শুকলো। এমন ভাব করলো আজ এই পুরা গন্ধ না পেলে তার পুরো জীবন বৃথা যাবে। আরো সামান্য বিরক্তি মিশেলে কণ্ঠে বলল, নুসরাত, ইউ আর 18+, বি মেচুর। নুসরাত আরশের দিকে চেয়ে তাচ্ছিল্যের হাসি হাসলো। আকস্মিক নাক সুরসুরি অনুভূতি হতে হাঁচি দিয়ে উঠলো। এর পরের বার দিতে গিয়ে মনে হলো নাক দিয়ে পানি বের হয়ে আসবে। চোখ বড় বড় করে অবিরাম সব দিকে ঘোরাতে লাগলো। মনের প্রশ্নের উদ্ভট ঘটলো, এখন টিস্যু পাবে কোথায়? হাঁচিয়ে আটকে রাখা নাকের ব্যথা উঠলো, আর তাতেই ডগমগ করে হাঁচিয়ে আসলো। নুসরাত শেষ রক্ষা পাওয়ার জন্য নাক ফুলিয়ে শ্বাস ফেললো। নাক খিচিয়ে উঠতেই চোখ মুখ জ্বলে উঠলো। হাতের তালু দিয়ে নাক পরিষ্কার করার পূর্বে আরুষ নিজের ডান হাত বাড়িয়ে দিল নুসরাতের সামনে। শার্টের হাতার দিকে ইশারা করলো, কপালে বিরক্তির রেশ ফুটিয়ে গমগমের স্বরে আওড়ালো, জাস্ট টেক ইট ইজি, অলরাইট? অ্যান্ড ওয়াইপ ওয়াইপ ইউর নোজ রাইট নাও। নো নিড টু বি শাই, ডোন্ট বি ইমফ্রেড, ইটস টোটালি ফাইন। নুসরাত জোরে জোরে শ্বাস ফেললো, তবুও নাক মুছলো না আরুষের শার্টের হাতায়। আরুষ মনে করলো লজ্জা পাচ্ছে, তাই বিরক্ত হয়ে নুসরাতের মাথা নিজের দিকে টেনে ধরলো এক হাত দিয়ে। নুসরাত কিছু বুঝে ওঠার আগেই এক টানে নিজের শরীরের আড়ালে ঢেকে নিল পুরো মেয়েলি শরীরখানা। তখনও হাত স্থির নুসরাতের চুলের উপর। আকস্মিক আরুষের এমন কাণ্ডে নুসরাত থেমে গেল। হকচকিয়ে পিছু সরতে গিয়ে গত দুদিনের বৃষ্টি ভেজা এঁটেল মাটিতে পা পিছলে গেল। মুখ থুবড়ে পড়তে নিল, তার আগে মাথা চেপে ধরে সামলে নিল আরিশ। হুমড়ি খেয়ে নুসরাত এসে পড়লো তার বুকে। শক্ত বুকের পিস্টনে খাড়া নাক, কপালে ব্যথা পেল মেয়েটা। নাকের ভেতর থাকা সকল বজ্র পদার্থ গিয়ে লাগলো আরশের বুকে। যতক্ষণে আরশ দূরে সরে যাবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নুসরাত নিজের এমন বাচ্চামো কাণ্ড দেখে দাঁত খিচে দাঁড়িয়ে গেল। নিজের উপর চূড়ান্ত বিরক্তিতে দূরে সরার কথা প্রায় ভুলে বসলো। দু হাতে মুঠোর মুষ্টিবদ্ধ করে মিনমিনিয়ে আওড়ালো, সারছে রে সারছে, কাম সারছে। শেষ পর্যন্ত ব্যাটার গায়ে তোর নাকের উচ্ছিষ্টগুলো মুছতে হলো। আরুষ নিজের বুকে ভেজা অনুভব করতেই শব্দ করে শ্বাস ফেললো। নিস্তার চোখ উল্টে উপরে তাকাতে আরুষ কপালে ভাঁজ ফেললো। চওড়া কাঠ টান টান করে নিল মুহূর্তে। দু আঙ্গুল দিয়ে নুসরাতের কপাল ঠেলে নিজের শরীরের উপর থেকে দূরে সরিয়ে দিল। নিজের বুকের কাছের কাপড়টার দিকে এক পলক চাইতেই আগের বিরক্তটুকু আরো একটু বাড়ল। চোখ বন্ধ করে প্রলম্বিত শ্বাস ফেলে রুদ্ধ আওয়াজে বলে উঠল, বেয়াদব, সর এখান থেকে, না হলে আজ একটা থাপ্পড় মাটিতে পড়বে। মাথা মোটা, সর বেয়াদব। গ্রোসারি শপে শপিং করতে আসছে সুফি খাতুন। সময় তখন রাত 8:44। গ্রোসারি শপে এসে দেখা হলো নিজাম শিকদারের সাথে। এখানে দুজন দুজনের সামনাসামনি হয়নি, কিন্তু সুফি খাতুন দূর থেকে ঠাওর করতে পারলেন উনি নিজাম শিকদার। নিজাম শিকদারের সাথে সৌরভীও আছে। দুজনেই রান্নার মশলা কিনছেন। আহান সুফি খাতুনকে অনেকক্ষণ যাবত অনুসরণ করছিলেন। নানিকে বারবার নিজাম শিকদারকে লক্ষ্য করতে দেখে বলে উঠল, নানি। সুফি খাতুন ফিরে তাকাতে আহান ঠোঁট চিপে
চোখ দুটোর পাতা ফেলল। সুফি খাতুন বুঝলেন না আহানের এসব করার মানে কি, তাই না ঘাটিয়ে হাঁটতে লাগলেন। আহান তার পিছু পিছু ছাড়লো না, এটা সেটা বলতে থাকলো। হঠাৎ চোখে পড়লো নিজাম শিকদারের শপিং কার্টে কারোর ছবি নিয়ে ঘুরছেন। সুফি খাতুনকে ওখানে দাঁড় করিয়ে রেখে গনে গনে 4 পা সামনে আগালো সে। তখন ওই দৃষ্টির সীমানায় স্পষ্ট হলো শপিং কার্টে থাকা ছবিটা নিজাম শিকদারের স্ত্রীর ছবি। ওটা নিজাম শিকদার ছবি দেখেছেন আর কথা বলছেন ছবিটার সাথে। যে কেউ দেখলে মনে করবে শপিং করতে তিনি একা আসেননি, ওনার সাথে অন্য কেউ এসেছে। কিন্তু অনুরূপ ক্রমে তিনি ওই ছবিটার সাথে মনোযোগের সাথে কথা বলছেন। আহানকে আর পাইকে উল্টো পথে ফিরে গেল নানির কাছে। ততক্ষণে নিজাম শিকদার শপিং কার্ট নিয়ে আরো একটু এগিয়েছেন তাদের দিকে, কিন্তু খেয়াল করেননি সৈয়দ বাড়ির লোকেরা এখানে আছে। নিজাম শিকদার এগোনোতে সুফি খাতুন যেখানে দাঁড়িয়ে সেখান থেকে স্পষ্ট হলো ছবিটা। আহান নিজের নানির কাছে দাঁড়িয়ে কানে কানে বলে উঠল, নানি ওই দেখো নিজাম দাদু ওনার স্ত্রীর ছবি নিয়ে এসেছেন এখানে। তুমি ভাবো ওনার মৃত স্ত্রীর ছবি নিয়ে এভাবে ঘুরছেন, তাহলে তুমি ওনাকে বিয়ে করে নিলে কিভাবে তোমাকে সাথে নিয়ে ঘুরবেন? সুফি খাতুন আহানের কথায় ভাবনায় মগ্ন হলেন। আহান আরো উৎসাহ দেওয়ার জন্য বলে ওঠে, উনি কতটা লয়াল হলে মৃত স্ত্রীর ছবি নিয়ে ঘুরেন। যদি স্ত্রী বেঁচে থাকতো তাহলে তো মাথায় তুলে ঘুরবেন। শুধু ভাবো তোমাকে মাথায় তুলে ঘুরছেন, আর তুমিও নিজাম দাদুর মাথার উপর বসে ডাকডুম ডাকডুম করে তবলা বাজাচ্ছ। আহান কথাটা শেষ করে মিচকে হাসলো। সুফি খাতুন গভীর চিন্তায় মগ্ন হলেন। নিজেকে শপিং কার্টে থাকা ছবির জায়গায় ভাবতে বসলেন। ততক্ষণে আহান গ্রোসারি শপের ভেতর থেকে সুফি খাতুনের অগোচরে কয়েকটা জিনিস উঠিয়ে নিয়ে চলে গেল বিল কাউন্টারে। সেখানে গিয়ে বলল, বিল আমার নানির কাছ থেকে নিয়ে নেবেন। জাস্ট নাও আমার বাড়ি থেকে কল এসেছে। আমার দাদা বর্তমানে ছড় খাতে, তাই আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে। শেষ মুহূর্তে আমি ওনার পাশে থাকতে চাই, আর তো পাশে পাবো না, তাই চলে যাচ্ছি। বিলটা কষ্ট করে ওনার কাছ থেকে নিয়ে নেবেন। মন্টুকে উল্টো করে কাঁঠাল গাছের সাথে বেঁধে রাখা, তাকে বাঁধা লোকগুলো নিচে দাঁড়ানো, সকলেই বিরক্তির সাথে উপরে তাকিয়ে আছে। কোমরে এক হাত রেখে অন্য হাতে টর্চ লাইটের আলো সরাসরি মন্টুর চোখের দিকে তাক করে রেখেছে। নুসরাত চূড়ান্ত রেগে গিয়ে নিচ থেকে চিৎকার করে বলে উঠল, ওই চুতিয়া, তোর এত উত্তেজনা আসে কোথা থেকে যে দ্বিতীয় বিয়ে করিস? ইসরাত মেইন পয়েন্টের দিকে ইশারা করে বলে উঠল, ওখান থেকে আসে। ইহরাম নিজের মুখের মুখোশ টেনে টুনে ঠিক করে বলল, শালা মাদার ফাকার, সব কচি কচি মেয়ে বিয়ে করে নিচ্ছে, আমি বিয়ে করব কি? আজ পর্যন্ত একটা মেয়ে পটাতে পারলাম না, আর শালা বাস্টার্ড মাত্র 17 বছর বয়সী মেয়ে বিয়ে করে নিল। ভাগ্য ভাগ্য ভাগ্য, মানুষের ভাগ্য দেখলে মনে হয় ওদেরটা দিন দিন লুঙ্গির মতো খুলছে, আর আমারটা দেখলে মনে হয় প্যান্টের চেইনের মতো আটকে গেছে। ইলহাম কথাগুলো শেষ করে জিভ কাটলো। নুসরাতের সাথে তাল মিলাতে গিয়ে বেমালুম ভুলে বসেছে এখানে ইসরাত আর মমও আছে। আহান গালি টালি দিল না, সে ভদ্র ছেলের মতো নিজ জায়গায় দড়ি হাতে দাঁড়িয়ে রইল। দড়ি হাত থেকে ছুটলে মন্টু ওখান থেকে ধপাস করে পড়বে, এটা সে হলফ করে বলতে পারে। তাই ভদ্র বাচ্চার মতো মুখ কেটে দেখতে লাগলো সকলের কাণ্ড। ইসরাত মোটা গলায় কথা বলার চেষ্টা করলো, হলোই না। তাই মুখে কাপড়ের টুকরো ঢুকিয়ে খ্যাক খ্যাক করে বলে উঠল, শালার পশ্চাৎ দেশে কয়েকটা দিলে দ্বিতীয় বিয়ের শখ মিটবে। নাম্বার 5, দড়ি সামান্য লুজ কর। আহান দড়ি ধীরে ধীরে ছেড়ে দিল। নুসরাত অস্বাভাবিক রাগী কণ্ঠে বলে উঠল, গোলা মেয়ের হাওয়ার কি পোস্টার দিতে মারবো, সোজা মেন পয়েন্টে মেরে ওটাই অকাজেও করে দিই। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। সকলেই তাল মেলালো। নুসরাত নিজের পকেট থেকে ছুরি বের করে উল্টো করে ঝুলিয়ে রাখা মন্টুকে দেখালো। অতঃপর ইসরাত বলল, নাম্বার 5, ওই লুচ্চা বেটাকে আরো নিচে নামা। নাম্বার 2, তুমি ওকে ধরে রাখবে টাইটলি, আর আমি আর নাম্বার 3 ওর মেন পয়েন্টের কাজ তামাম করে দেব। আহান দড়ি ফরফর করে ছেড়ে দিল হাতের মুঠো থেকে। মন্টু মিয়া জানের ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠলেন। চোখ বন্ধ করে নিজের শেষ মুহূর্তের অপেক্ষা করলেন, কখন সেই মুহূর্ত আসবে। মন্টু মিয়ার ইচ্ছে অনুযায়ী কিছুই হলো না। তার পূর্বে মম দড়ি টেনে ধরল। মমর মতো রুষ্ট পুষ্ট একজন মানুষ দড়ি টানতে গিয়ে এক প্রকার ঝুলে পড়ল। আহান এসে সাহায্য করতে চোখ ঘুরালো মম নুসরাতের দিকে। কিরমির করে বলে উঠল, কিতা যে কইতাম, এই মাইলরে নেওড়ার যে ওজন, আর হেডার সাথে আমার বিয়ে দিতে চাইছিলি, ওই আকারের
মাগিকারের ঘি, বুঝে নে শালি বেয়াদব। নুসরাত এমনি হাসতে হাসতে কাদা মাটিতে এক প্রকার শুয়ে পড়ল কোনো ঘৃণা ছাড়াই। সাদা ফর্মাল প্যান্ট গড়াগড়ি খেলো কাদায়, কণ্ঠে কোনো দ্বিধা না রেখেই বলে ওঠে, নাম্বার 4, ধর তোর সাথে এই মাদার সুদের বিয়ে হইছে। বিয়ের দিন যদি তোর সাথে ইটিস পিটিস করতো তাহলে এর পরের দিন তোর লাশ আমরা খুঁজে পেতাম। ভালো হয়েছে তোরে ওই সুদান্নির ফুতের সাথে বিয়া দেই নাই। নুসরাত গালি দিতে দিতে আকস্মিক থেমে গেল, দু হাত গালে রেখে তওবা কাটলো, বিড়বিড় করে বলল, আল্লাহ মাফ করো, মাফ করো। মাদার সুদকে গালি দিতে গিয়ে আমার নিজের মুখ খারাপ করে ফেলেছি। হায় আল্লাহ, কতদিন না জানি নাপাক থাকে আমার এই পবিত্র মুখখানা। মন্টু মিয়ার মৃত্যুর ভয়ে মন শাঙ্কিত হলো। আরেকটা বিয়ে করার শখ ছিল মনে, এবারের মতো বেঁচে ফিরলে সেই শখ জীবনেও পূরণ করবেন না। আজকের মতো আল্লাহ যেন তাকে রক্ষা করে। মন্টু মিয়ার মনে মনে করা আহাজারি হয়তো কবুল হলো। এর ঠিক 2 মিনিট পর টর্চের আলো এসে পড়লো নুসরাতের, যেখানে দাঁড়িয়ে সেখানে দূর হতে গম্ভীর পুরুষালী সুরের আওয়াজ ভেসে এলো, কে ওখানে? আহানের মুহূর্ত লাগলো না গলা চিনতে। এরকম করে শুধু জাইন ভাইয়াই কথা বলে। হাতের ধরি ফুস করে ছেড়ে দিয়ে নিজের যান হাতে নিয়ে সোসাইটি থেকে বের হওয়ার রাস্তা ভাগলো। মমকে এক হাতে টেনে নিয়ে যেতেও ভুললো না। সেদিকে মমকে টেনে নিয়ে যেতে যেতে চিৎকার করে বলে উঠলো, ভাগো আপ্পি ভাগ্য, বড় ভাইয়া আর ছোট ভাইয়া আসছে। ইসরাতের চোখ দুটো রসগোল্লার ন্যায় বড় বড় হয়ে গেল। এর মধ্যে ধূপ করে গাছের মাথা থেকে উল্টে পড়লেন মন্টু মিয়া। মাটিতে পড়ে উচ্চ শব্দ কোকিয়ে উঠলেন। ইসরাত পালালো একদিক দিয়ে, মোমো আহান পাশের সোসাইটির দিকে দৌড়াচ্ছে। সবকিছু ঠান্ডা হলে আসবে তারা। ইরহাম আর নুসরাত পালালো সামনের দিকে। দুটো যেতে যেতে ইসরাতকে ধাক্কা দিয়ে বা দিকে পাঠালো। নুসরাত নাগান্বিত স্বরে হিসিয়ে বলল, ভাগ শালি, তোর হাড্ডি ভাঙার ডাক্তার আজ আমাদেরই না হাড্ডি ভেঙে দেয়, ভাগ। ইশরাতকে বাদিকে দৌড়াতে দেখে জাইন পিছু নিল না তার। রগরগে গলায় আরশকে আদেশ দিল, আরশ দুইটার পেছনে যা। ইশরাতকে নিজের ভাগে পেতে খুব একটা বেগ পোহাতে হলো না জাইনকে। দৌড়াতে থাকা ইশরাতের কাঁধের উপর একটানে চেপে ধরে অন্য হাতে উদর চেপে নিজের কাছে নিয়ে আসলো। ইশরাত ছটফট করতে জাইন হুমকি সুরে বলল, আছাড় মেরে দেব, চুপচাপ দাঁড়ান। ইসরাতের ছটফট করা থেমে গেল। শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক রাখার বৃথা চেষ্টা করলো। জাইন ধীরে ধীরে ইসরাতকে মাটিতে নামিয়ে দিয়ে কাঁধ থেকে হাত সরিয়ে নিল। মুখ থেকে মুখোশ খুলতে খুলতে ইসরাতকে বলে উঠল, বেয়াদব, থাপড়িয়ে গাল ফাটাই ফেলবো আপনার। এত রাতে ওখানে কি করছিলেন? ইসরাতের মুখের মুখোশ খুলে দূরে ছুঁড়ে ফেললো জাইন। রাগে চোখ মুখ লাল হয়ে আছে। ভস্ম করে দেওয়ার মতো চাহনি ইসরাতের দিকে নিক্ষেপ করে হিসিয়ে বলে উঠল, ধরা পড়লে গণধুলাই খেতেন, এটা কি এই ছোট মাথায় আসেনি? জাইন কথাটা শেষ করতে করতে ইশরাতের কপালে তর্জনী আঙ্গুল দিয়ে ধাক্কা দিল। ইশরাত কাচুমাচু ভঙ্গিতে চোখ তুলে একবার জাইনের পানে তাকিয়ে তা আবার নিচে নামিয়ে নিল। ভদ্র মেয়ের মতো মুখ বানিয়ে চুপচাপ জাইনের ধমক শুনলো, প্রতিবাদ করলো না। এর মধ্যে দূর থেকে কেউ একজন হাত ছুড়ে জিজ্ঞেস করলো, জাইন, হাতের কাছে কাউকে পেলে? জাইন ইসরাতের সামনে দাঁড়িয়ে ছোট্ট করে উত্তর করলো, জি না, সবাই পালিয়েছে। অতঃপর খ্যাপাটে নয়ন ইসরাতের দিকে নিবিষ্ট করে বলে উঠল, আপনাকে আমি পরে দেখে নেব, বাসায় যান এখন, বেয়াদব। ইসরাত যখন যেতে নিল জাইন হাত ধরে থামিয়ে দিল। কণ্ঠে কোনো প্রকার নমনীয়তা না এনে কঠোরতার সাথে শুধালো, এসব উল্টাপাল্টা কাজ করতে আপনাকে কে উৎসাহ দিয়েছে? খবরদার বলবেন না ওই পাগল এসব করার বুদ্ধি দিয়েছে। ইসরাত কাচুমাচু করে বলল, জি, ওর বুদ্ধি, আমরা শুধু প্ল্যান মাফিক কাজ করেছি। জাইন টান টান হয়ে দাঁড়িয়ে দুহাত পকেটে ঢুকালো। ইশরাতের সোনার মতো করে বলে উঠল, সবগুলো বেয়াদব, একটাও ভালো হয়নি। রাত 11টা। সোসাইটির বেশিরভাগ বাসার ভেতরে শোরগোল কমে গিয়েছে। এই রাতের বেলা শুকনো পাতার উপর দিয়ে চলাচল করায় মর্মরে শব্দ একটু বেশি হচ্ছে। নুসরাত আর ইরহাম পারপনে দৌড়াতে খেয়াল করেনি নাসির মঞ্জিলের পেছনের জঙ্গলের দিকে চলে আসছে তারা। অনেক দিন যাবৎ এই জায়গা পরিষ্কার করা না হওয়ায় সেখানে এত গাছপালার জন্ম হয়েছে। মানুষ হাঁটার সামান্য পথটুকু ঢেকে গিয়েছে সবকিছুর আড়ালে। দুজনের দৌড়ের গতি এতক্ষণে সামান্য কমে এসেছে। ধীরে ধীরে দৌড়ানো থামিয়ে দুজন হাঁটতে লাগলো। হাঁ করে ফেলতে লাগলো বড় বড় শ্বাস। বড় বড় শ্বাস ফেলতে পারলো কই, তার পূর্বেই তাদের পেছন থেকে বড় গলা স্বর ভেসে এলো, এই বাস্টার্ড দ্বারা। নুসরাত আর ইরহাম দুজন দুজনের দিকে তাকিয়ে আরশকে ভয়ঙ্কর দুটি গালি দিয়ে উঠল। নুসরাত নিজের মুখোশ খুলছিল, আরশের গলার স্বর শুনতেই টা টেনে নিল মুখে।
আবারও দৌড় দেওয়ার প্রস্তুতি নিতে ইরহামকে বলে উঠল, আমার বাপ উল্টো পথ ধর, না হলে রক্ষে হবে না আজ আর। হেলাল্লার বাচ্চা পিছু ছাড়েনি। ও আল্লাহর, এর উপরই কিছু একটা পড়ে যাক, আমাদের মতো বাচ্চাদের পেছনে একে লাগানোর জন্য এর ঠ্যাংখানা মুচড়ে যাক। ইরহাম নুসরাতের কথা শুনে গাছের মধ্য দিয়ে বাদিকে দৌড়ালো। রাতের এই অন্ধকারে নিমেষে উধাও হয়ে গেল আরশের চোখের দৃষ্টি সীমানা থেকে। নুসরাত মনে করলো হয়তোবা এই বেটা তার পিছু ছেড়ে ইরহামের পিছু নেবে, কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে তার পিছনে আসলো। নুসরাত একবার উল্টো চেয়ে আবারও সামনে ফিরল। এক প্রকার যান হাতে নিয়ে দৌড়াতে লাগলো। মনে মনে আল্লাহর নাম জপ করতে লাগলো। শুধু দোয়া করলো আজ যেন আরশ নামক এই বেয়াদব লোকের হাত থেকে রক্ষা পেয়ে যায়। মাথায় এটা নেই, আরশের হাত থেকে রক্ষা পেলেও এখানে থাকা বিষাক্ত সাপের হাত থেকে বেঁচে ফেরা মুশকিল হতে পারে। গত কয়েকদিনের বৃষ্টিতে পানি জমে মাটির অবস্থা স্যাঁতসেঁতে হয়ে আছে। কোথাও কোথাও শ্যাওলা জমে পিচ্ছিলতা দেখা দিয়েছে। নুসরাত শ্যাওলার উপর দিয়ে দৌড়ে দিতে গিয়ে স্লিপ কেটে মুখ থুবড়ে উল্টে পড়লো গিয়ে কাদার মধ্যে। চোখে কাদা ঢুকে গেলে সেকেন্ডের ভেতর, তবুও দু হাতের ভর দিয়ে উঠে দাঁড়ালো। মাটিতে উল্টে পড়া এক পায়ের স্লিপার পড়ে রইল ওখানে। অন্য পায়ের স্লিপার খুলে তা ছুঁড়ে মারলো আরুষের দিকে। সেটা উড়ে গিয়ে একদম আরুষের মুখের উপর পড়লো। নুসরাত ভাবতে পারেনি তার হাত এত শার্প। নিশানা বারবার গিয়ে নিশানা বরাবর গিয়ে লেগেছে জুতোটা। আবারও জঙ্গলের মধ্য দিয়ে দিক বিদিক ভুলে দৌড়াতে গিয়ে হাঁপিয়ে উঠল। পিছু ফিরে দেখলো আরুষ এখনো তার পিছু করছে। হাঁপিয়ে ওঠার কোনো লক্ষণ ওই সারের মধ্যে নেই। সামনে ফিরতে চোখে ভাসলো কয়েকটা বড় বড় গাছের ডাল পড়ে আছে। এতেই মাথায় আগুন ধরে গেল নুসরাতের। প্রবল্লিত শ্বাস ফেলে আওড়ালো, সকল বালের গজবাজি পড়তে হবে। সাওয়া ভাঙতে গেলেও যত সমস্যা। আল্লাহ, জীবনে একটা ভালো কাজ করে থাকলে এই আরুষকে তুমি নিজের করে নাও। আমিন আমিন আমিন। নুসরাত লাফ দিয়ে পড়ে থাকা ডালগুলো পাড়ি দিতে চাইলো। সেই সুযোগে আরো পেছন থেকে নুসরাতের পেট হাতের সাহায্যে পেঁচিয়ে ধরে শূন্যে তুলে ধরলো। নুসরাত দাঁতে দাঁত চেপে নিজের ভেতরের রাগটুকু সংবরণ করতে চাইলেও হয়তো পারল। মাটিতে দু হাত উপরে শূন্য ভাসা পাগুলো ঝাঁকাতে লাগলো দ্বিগুণ হারে। শক্ত হাতে নিজের পেটের উপর থাকা আরসের হাত খামচে ছাড়াতে চাইলো। বলিষ্ঠ হাত দুটো আরো দ্বিগুণ শক্তিতে চেপে ধরলো তাকে নিজের সাথে। নুসরাত রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আরসের গোপনাঙ্গে লাথি মারতে চাইলো। একটুর জন্য মিস হয়ে গেল। তবুও দমে না গিয়ে নতুন উদ্যোগে পায়ের নিচে দিয়ে আরুষের হাঁটু বড়র মধ্যে লাথি মারলো। সেন্সিটিভ স্থান হওয়ার দরুন একটুক্ষণের মধ্যে আরুষ কাবু হয়ে গেল। নুসরাতের পেটের কাছে বাঁধা হাত ঢিলে হয়ে আসলো। মেয়েটা ভুলে বসলো আরুষ তাকে ছেড়ে দিলে এখান থেকে সোজা মাটিতে পড়বে। যতক্ষণে তা মনে হলো ততক্ষণে তার উদর কলপোল নাক গিয়ে ঠেকেছে মাটিতে। অস্বাভাবিক ব্যথায় তার হাত পা ঝিমঝিম করে ওঠে অসাড়তায়। আরুষ এক হাঁটু গেড়ে বসলো নুসরাতের কাছে। পিঠের কাছে কাপড় চেপে ধরে একটানে সোজা করে ফেললো নুসরাতের পুরো শরীর। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিল। অতঃপর এক হাঁটুর উপর রেখে অন্য হাতে নুসরাতের মুখের দিকে আলো তাক করলো। লৌহ স্বরে আদেশ দিল, ওপেন ইওর আইস। নুসরাত চোখ খুলে তাকালো না। চোখ খুলে তাকালে এই বেটা বুঝে নিবে কে সে। এরপর গিয়ে মেদ মেজমা মেজমা বলে মেদমা মেদমা বলে বিচার দেবে তার মায়ের কাছে। আর তার পিঠের উপর পড়বে নাজমিন বেগমের অতি উচ্চমাত্রার চপ্পল জোড়ার ধুমধামে কয়েকটা বাড়ি। নুসরাত তাই ঘোরামি করে নিভু চোখে আরুষকে দেখলো। তবুও পুরো চোখ খুলল না। আরুষ হাতের ঘড়ির দিকে চোখ রেখে বলে উঠল, আই উইল গিভ ইউ 30 seconds, not a word, just take off that mask. আর I I swear I will hang you upside down from that tree myself. নুসরাত এক চোখ খুলে সরাসরি আরুষের দিকে তাকালো। সে জানে না নাকি একবার মুখোশ খুলে এই লুচ্চা তার মুখ দেখলে সোজা গিয়ে তার মা নামক জল্লাদ মহিলার কাছে নালিশ করবে। তাই চুপ থেকে এখানে আরাম করে শুয়ে থাকা নিজের নিকট অনেক বেশি শ্রেয় মনে হলো। কিঞ্চিৎ কাল অতিবাহিত হওয়ার পর নুসরাত বসতে যাবে, আরুষ হাত দিয়ে নুসরাতের মাথা চেপে ধরে রাখলো মাটির সাথে। চোয়াল শক্ত করে নুসরাতের সোনার মতো করে গণনা করলো, 5 4 3 2 and 1. Your time is up, miss.
আরুষ এক হাতে নুসরাতের মাথার উপর রেখে অন্য হাতে নুসরাতের মুখের মুখোশ খুলতে নিবে তার পূর্বে নুসরাত আরুষের টাকনুর মধ্যে সর্বশক্তি দিয়ে লাথি মারলো। আরুষ ঠিকভাবে না বসায় মুখ থুবড়ে গিয়ে পড়লো। যেখানে সেখানে পড়লো না, একদম নুসরাতের গলদেশে পড়লো। কড়া কস্তুরীর সুঘ্রাণ আর মাস্কি পুরুষালী কোলনের সুগন্ধিতে দুজনের চারপাশ মোমো করে উঠল। নুসরাতের সেদিকে ধ্যান নেই। তার বিরক্তি সময়ের সাথে কমার বদলে শুধু বাড়ছে। চোখ বড় বড় করে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে আওড়ালো, এটাই বাকি ছিল নে, এবার একটা চুমু খেয়ে সেটাও পূরণ করে দেয়। আরুষ মাথা তুলে গলা খাকারি দিল, মোবাইল উড়ে গিয়ে পড়েছে দূরে। আরুষ নুসরাতের উপর ওই অবস্থায় থাকতে থাকতে চাইলো মুখ থেকে কাপড় সরাতে। নুসরাত আর তা হতে দিল না। আরুষকে দুপা দিয়ে পেঁচিয়ে নিজের উপর থেকে উল্টে ফেললো পাশে। আরুষ নুসরাতের এক হাত চেপে ধরে কাবু করার চেষ্টা করতেই অন্য হাত দিয়ে পকেট হাতে মাঝারি আকারের একটা ছুরি বের করলো নুসরাত। সময় ব্যয় না করে তা চেপে ধরলো আরুষের গলার নরম ত্বকে। গলায় ছুরি চেপে রেখে নাক বন্ধ করে বলে উঠলো, নেক্সট টাইম মিস্টার। আরুষ চুপচাপ দেখলো মাটিতে শুয়ে সামান্য আলোয় মেয়েলি শরীরের অবয়ব দেখা গেল। আরুষ মুখে বিরক্তির রেশ ফুটিয়ে তুলল। সে চাইলেই এই মেয়েকে ধরতে পারবে, কিন্তু ধরলো না। দেখতে চাইলেও কি করে এই মেয়ে। ঘাড় কাত করে চেয়ে রইল এক দৃষ্টিতে। নুসরাত হালকা অময় বুঝতে পারলো আরুষের তীক্ষ্ণ দৃষ্টি তার দিকে। উঠে দাঁড়িয়ে কাপড় ঝাড়তে ঝাড়তে বলে উঠল, এই ফিটফাট শরীর নিয়ে কি করবেন, সামান্য আমাকে কাবু করতে পারলেন না? ছ্যা ছ্যা ছ্যা, আমার পিছু নেওয়ার চেষ্টা করবেন না, না হলে এখানেই মেরে লাশ ফেলে দেব। নুসরাত কথা শেষ করে দৌড় দিল নাসির মঞ্জিলের পাঁচিলের দিকে। আরুষের হাত থেকে মোবাইল দূরে ছিটকে পড়ায় দূর থেকে আসা আলোর রোশনি সামান্য দেখা গেল মেয়েটার অবয়ব। দেয়াল টপকে যখন ওপাশে যাচ্ছিল তখন সামান্য ঘাড় কাত করে তার দিকে তাকাচ্ছিল সে। মুখের মুখোশ খুলে ফেলায় পাঁচিরে থাকা সাদা বর্ণের লাইটের আলোয় নাকে পড়া সাদা পাথরের নোজপিন জলজল করে উঠল। আরো সেদিকে চোখ রেখে মাটি থেকে উঠে বসতে বসতে বিড়বিড় করলো, বেয়াদব। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ঘন কালো মেঘগুলো সময়ের সাথে দানবীয় আকারে পরিণত হয়েছে। হয়তো ঝুম বৃষ্টি হবে অঝোর ধারায়। গত দুদিন ধরে থেকে মেঘ ঝরছে, তাই রাস্তাঘাট মাঠ সবই পিচ্ছিল হয়ে আছে। বৃষ্টির স্যাঁতসেঁতে পানিতে রাস্তা ডুবে গিয়েছে। একটানা বৃষ্টি হয়, ড্রেনে পানি অতিরিক্ত জমাট বেঁধে তা উপরের দিকে উঠে আসছে। আরো স্যাঁতসেঁতে মেঠো পথ দিয়ে আসতে গিয়ে কয়েকবার পিচ্ছিল খেলো, তাই পায়ের স্লিপার খুলে হাতে নিয়ে হাঁটছে সে। সুঠাম দেহি শরীরটা ঝা বাকিয়ে কিছুক্ষণ পর পর পিছু ফিরে দেখছে। বেয়াদবটার সাথে ধস্তাধস্তি করতে গিয়ে মাটিতে লেপ্টে গেছে পুরো শরীর। কি মনে করে ওই বেয়াদব মহিলা? ওকে আরস চিনবে না? নাক বন্ধ করে কথা বলে ওই ধান্দাবাজ মহিলা তার কাছে অপরিচিত হয়ে যাবে? ওই বেয়াদব মহিলাকে সে রগে রগে চেনে। মাথা ভরা গোবর নিয়ে সবগুলো মিলে গেছে এইগুলো অ্যাপ্লাই করতে। বেয়াদবের দল। আরো হেঁটে এগিয়ে গেল মন্টু মিয়া যেখানে ছিলেন সেখানে। এতক্ষণে অনেকটা ভিড় জমেছে ওই জায়গায়। আরস ভিড় ঠেলে এগিয়ে যেতে জাইন মুখের কাছে হাতের মুঠো রেখে গলা খাকারি দিল। তৎক্ষণাৎ আরসের দৃষ্টি ঘুরে গেল জাইনের দিকে। জাইন চোখের ইশারায় কিছু একটা জিজ্ঞেস করতে আরসও মাথা নাড়ালো। ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলতেই জাইন নিজেও মুখ নাড়ালো। দুই ভাই নিঃশব্দে কিছু কথা বলে নিল নিজেদের মধ্যে। আরস চোখ দিয়ে ইশারা করলো জাইনকে কিছু একটা জিজ্ঞেস করার জন্য। জাইন তাকে আবারও ফিরতি ইশারা করলো। দুজনের ইশারা আশারায় 2-1 মিনিট কাটলো। অতঃপর দুজনে একসাথে গুরুগম্ভীর গলায় প্রশ্ন করে বসলো, কারা ছিল দেখেছিলেন? মন্টু মিয়া হাহাকার করে উঠলেন, মাটির সাথে লেপ্টে বসে মাথায় হাত দিয়ে চাপড়ালেন। জাইন আর আরস চোখাচোখি করলো। জাইন আরসের কানের কাছে গলা নামিয়ে বলে উঠলো, এই লোক মহিলাদের মতো আচরণ করছে কেন? আরস শাক করলো। ঠোঁট উল্টিয়ে দুপাশে মাথা নাড়াতে গিয়ে থেমে গেল। জাইনের কানের কাছে ফিসফিসিয়ে বলে ওঠে, ওইসব মনে হচ্ছে। জাইন ভুরু কুচকে তাকাতে আরস বা হাতের মাধ্যমা আঙ্গুল বের করে ডান হাতের তর্জনী আর মাধ্যমা আঙ্গুল দিয়ে কাঁচি আকারে করে দেখালো। জাইন নীরবে কিছুক্ষণ চেয়ে চোখ সরিয়ে নিল। সতর্ক বাণী দিল, সিগারেট খেতে দেখলে তোর সাথে এটাই করব আমি। একটা শব্দের এদিক সেদিক হবে না। সো বি কেয়ারফুল, সন অফ হেলাল আহমেদ। আরস জাইনের এমন হঠাৎ পাল্টে যাওয়াতে সামান্য ভরকালো। পরপর নিজেকে মনে করিয়ে দিল উনার পাশে দাঁড়ানো লোকটা জাইন হেলাল, তাই উনার দ্বারা সব সম্ভব। আরস পকেটে হাত ঢুকিয়ে সামনে চোখ ফিরাতে জাইনের
তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল। নুসরাতকে ধরতে পেরেছিলি? আরো শান্ত কণ্ঠে আওড়ালো, বেয়াদব মহিলা। গলায় চাকু চেপে ধরে ভেগে গেছে। জাইন তর্জনী আঙ্গুল ঠোঁটের উপর রাখলো, হয়তো সামান্য হাসলো। আরো সেদিকে তাকিয়ে মুখ বাঁকালো। তাকে নিয়ে হাসা হচ্ছে। অতঃপর তীক্ষ্ণ কণ্ঠে জাইন আবারও জিজ্ঞেস করলো, এশার নামাজ পড়েছিলে? আরুষের টনক নড়তেই দুপাশে মাথা নাড়লো। জাইন আদেশ দিল, ফ্রেশ হয়ে গিয়ে নামাজ পড়ো, আমি এদিক সামলে নিচ্ছি। আরুষ যেতে নিয়ে দাঁড়িয়ে গেল। মন্টু মিয়া কিছু একটা বলছেন। মনোযোগ দিতে কানে ভেসে এলো ওরা পাঁচজন ছিল। অন্য কেউ কোনো প্রশ্ন করার পূর্বে জাইন গম্ভীর কণ্ঠে শুধালো, ওদের নাম জানেন? মন্টু মিয়া বলে উঠলেন, হু। জাইন আরুষ দুজন দুজনের দিকে চেয়ে নিয়ে তৎপরতা নিয়ে শুধালো, কি নাম? মন্টু মিয়া এখনো মাটিতেই বসা রয়েছেন। এত উপর থেকে পড়ায় কাদা থেকে উঠতে তার হিমশিম খেতে হচ্ছে। কোমর সামান্য বাঁকাতে ব্যথায় গুঙিয়ে উঠলেন। সজীব মন্টু মিয়ার দিকে বিরক্তির নয়নে চেয়ে আছে। তার কাছে মনে হচ্ছে মন্টু মিয়া নাটক করছেন। মন্টু মিয়া গোঙাতে গোঙাতে বলে উঠলেন, একটার নাম নাম্বার ওয়ান। এটা কম কথা বলেছে। নাম্বার 5 আর 4 আমাকে কাঁঠাল গাছের সাথে বেঁধে রাখা দড়িটা ধরে রেখেছিল। নাম্বার 3 আর 2 এই দুটোই ওদের লিডার মনে হয়েছে আমার। 14 গোষ্ঠী তুলে গালি দিয়েছে আমাকে। নাম্বার 3 তো আমার বংশের প্রদীপ লাথি মেরে নিভিয়ে দিতে চাইছিল। মন্টু মিয়া কেঁদে দেওয়ার মতো করে কথাগুলো বললেন। আরো ঠোঁট চেপে আলগোছে চলে গেল বাড়ির দিকে। জাইন বাপাশে মুখ ঘুরিয়ে কপালে হাত ঘষল। মন্টু মিয়া কাঁদছেন, মুখ দিয়ে গোঙাচ্ছেন। হঠাৎ জাইনের বা হাত জাপটে ধরে বলে উঠলেন, আজ তুমি না আসলে ওই পাঁচজন আমায় মেরেই ফেলতো। নাম্বার 3 এর কাছে তো চকচকে ধারালো একটা ছুরি ছিল আমাকে কোপানোর জন্য। আমার মনে হইতাছে ওইগুলো আমাকে পছন্দ করতো, তাই হয়তো এমন করছে। আরো ধীরে ধীরে যাচ্ছিল বাড়ির দিকে। আকস্মিক এমন কথা শুনতে লাফ মেরে চলে আসলো আবার মন্টু মিয়ার সামনে। তিক্ত বিরক্ত কণ্ঠে বলে উঠলো, আপনাকে পছন্দ করবে মানে কি? আমার বইয়ের রুচির দুর্ভিক্ষ হয়েছে যে আপনাকে পছন্দ আরস বিরক্তি আর রাগোক্তিতে কথা বলতে গিয়ে বারবার থেমে গেল। জাইন এক হাত ধরে না রাখলে হয়তো মন্টু মিয়াকে কয়েক ঘা লাগিয়ে দি। মন্টু মিয়া না বোঝার মতো করে বলে উঠলেন, ওরা পাঁচজন তোমার বউ হতে যাবে কেন? আরসের ইচ্ছা করলো মন্টুকে ভয়ঙ্কর কয়েকটা গালি দিতে। মুখের পেশি সংকুচিত করে কেউ না বোঝার মতো করে হিসিয়ে গালি দিল, ডোন্ট টক বুলশিট, আদারওয়াইজ আই উইল কিল ইউ বাস্টার্ড। জাইন মেকি হাসার চেষ্টা করলো, কিন্তু গম্ভীর মুখ দিয়ে হাসির লেশমাত্র বের হলো না। আরুষকে ঠেলে নিয়ে যেতে যেতে মন্টু মিয়ার উদ্দেশ্যে হাত মাথার কাছে ঘুরিয়ে দেখালো, স্ক্রু সামান্য ঢিলা। আরুষের রাগ দেখে কে সে এমন ভাবে তাকাচ্ছে যেন মন্টু মিয়াকে হাতের কাছে পেলেই থাবা বসিয়ে দেবে, না হয় আস্ত গিলে নেবে। যাই চোয়াল শক্ত করে আরুষকে বলে উঠলো, আরুষ, এখন তুই বাচ্চামি করছিস। লোকটা বললেই কি নুসরাত ওনাকে পছন্দ করবে? আর তুই এমন ভাব করছিস যেন ওকে তুই পছন্দ করিস। বিদেশে থাকতে তো কখনো ওর কথা কানেই নিতি না। এখন কি হয়েছে? এখন এটা বলবি না তুই ওকে পছন্দ করিস, না হলে উল্টো করে বেঁধে পেটাবো। আরুষ জাইনের একটা কথাও কানে ঢোকালো না। তীক্ষ্ণ চোখে শুধু দেখে গেল মন্টু মিয়াকে। সৈয়দ বাড়ির পাঁচির টপকে ভেতরে ঢুকতেই টু এ অডিও থেকে ভেসে এলো নাজমিন বেগমের সতর্ক বাণী, ওখানে এই দাঁড়া। নুসরাত পুতুলের মতো দাঁড়িয়ে পড়লো। বিরক্ত হলো মায়ের উপর। এ সময় ও সিসি ক্যামেরা অন করে বসে রয়েছেন কেন ভদ্রমহিলা? এই ঘরে জন্ম করে পাপ নিয়েছেন সে, কোনো প্রাইভেসি নাই তার। স্থির নিজের জায়গায় দাঁড়িয়ে চোখ আশেপাশে ঘোরাতেই দেখলো আহা, নিরহাম, ইসরাত আর মম এক পায়ে ভর দিয়ে কানে হাত চেপে দাঁড়িয়ে আছে। হয়তো শাস্তি দেওয়া হচ্ছে ওদের। নুসরাত নাজমিন বেগমের আসার পূর্বেই কান চেপে ধরে দাঁড়িয়ে পড়ল। নাজমিন বেগম ধীরে সুস্থির হাতে চেলাকাঠ নিয়ে এসে দাঁড়ালেন নুসরাতের সামনে। হাতের মধ্যে চেলাকাঠ নাড়াচাড়া করে ঠোঁট বাঁকিয়ে বলে উঠলেন, আপনার অপেক্ষায় ছিলাম। এবার কি করেছেন সবাই মিলে সুন্দর করে বলে দাও। নুসরাত চুপচাপ দাঁড়িয়ে রইল। সদর্পে ছিনা টান টান করে চেলাকাঠ দেখে বুক ধড়ফড় করে উঠল, তারপরও নিজেকে স্বাভাবিক রাখলো। যদি একজনও মুখ খুলে এই চেলাকাটার যারা লোগো বিশিষ্ট নাজমিন বেগমের স্পেশাল চপ্পল তাদের পিঠে পড়বে। সব থেকে বেশি মার খাবে সে আর ইরহাম। তাই কোনো প্রকার শব্দ না করার জন্য নুসরাত মুখে জিপার টানার মতো অটল। নাজমিন বেগম চেলাকাঠের হাতের তালুতে ধীর গতিতে মেরে মেরে জেরা করলেন, বলবে না তো? সবাই চুপ করে দাঁড়িয়ে রইল। নিঃশব্দে জারি করলো,
পিটিয়ে তক্তা করলেও আজ কোনো বাক্য ব্যয় হবে না তাদের মুখ থেকে। প্রথম আঘাতটাই পড়ল নুসরাতের ডান পায়ে, ব্যথায় গা পিষিয়ে উঠল। নিজের জায়গা থেকে সামান্য হেলে গেলেও দূরে, তবুও চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপরে বাড়িটা পড়ল ইসরাতের পিঠে, তৃতীয় বাড়িটা পড়ল ইরহামের পায়ে, চতুর্থ বাড়িটা পড়ল আহানের হাতের মধ্যে। সকলেই অবস্থা মার খাওয়ার বিষয়ে, তাই চুপচাপ গিলে নিল মারের জ্বালা। মমর সামনে দাঁড়িয়ে নাজমিন বেগম সামান্য ভুরু উচালেন, আলগোছে মেয়েলি মুখ থেকে ওরও চুলগুলো সরিয়ে দিলেন আঙ্গুলের স্পর্শে, বলে উঠলেন, আমি একটা সুযোগ দিচ্ছি তোকে, কিছু বলার থাকলে বলে ফেল। মার খাওয়ার হাত থেকে রেহাই পাবি। মোমো চেলাকাঠের দিকে তাকিয়ে ঠোঁট চেপে কেঁদে উঠল। নুসরাত বিরক্ত হয়ে শ্বাস ফেলল। ইসরাতের ইচ্ছে করলো মোমোর কোমরে লাথি মেরে দূরে ফেলতে। সামান্য এই বিষয় নিয়ে কে কাঁদে, ছাগল কোথাকার। নুসরাত হিসিয়ে গালি দিল, সুধীর ভাইটাকে নিয়ে যাওয়ায় ভুল হয়েছে। শালিনা আবার মুখ খুলে দেয়, এই শালি এত কাঁদে কেমনে, নিব্বি কোথাকার। মম দুঃখী চোখে চেলাকাঠের দিকে চেয়ে রইল। ইরহাম নিশ্চিত হয়ে গেল ও বলে দিবে। নুসরাত তার দিকে তাকাতেই মুখ চোখা করে ইশারায় বলল, মামা আজ যদি এই সুধীর বোন কিছু বলে, একে ধরে আমি কি করব নিজেও জানি না। বলেছিলাম ছাগলটাকে না নিতে, তুই কুত্তার বাচ্চা নিয়ে গেছিস। এবার বোকা চোদাটা দেখিস নির্ঘাত মুখ খুলবে। নুসরাত নিজেও হাজারটা গালি দিল মমকে, সবাই শিওর থাকলো এক্ষুনি মুখ খুলবে খবিসটার। সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে মম উচ্চ শব্দে কেঁদে উঠে বলল, আমি পারবো না বলতে ওরা আমাকে তাহলে ধোঁকাবাজ মনে করবে। সবাই সবার পানে চেয়ে ঠোঁট উচালো সামান্য বিরক্তিতে। নুসরাত রাগে ফুসফুস করে বলে উঠল, এই শাওয়াডার মুখকেও বন্ধ কর, ভালো লাগে না এসব বালের প্যান প্যানানি শুনতে। নুসরাত দুহাত উপরে উঠিয়ে দোয়া করলো, হিয়া আমার রব, আপনার যদি আমায় সামান্য ভালোবেসে থাকেন তাহলে এই বান্দিকে আপনার কাছে ডেকে নেন, আর যদি ভালো না বাসে থাকেন তাহলে আরো আগে আপনার কাছে উঠিয়ে নেন। নুসরাত কথা শেষ করার পূর্বে ধূপ করে চালাকাঠের বাড়ি পড়লো তার পিঠে, এরপর আরো একটা করে গুনে গুনে চারটা পড়লো। নুসরাত ব্যথায় কোকিয়ে উঠতেই নাজমিন বেগম ঠোঁটে হাত রেখে বলে উঠলেন, চুপ, একদম চুপ, মুখের ভাষা ঠিক না করলে এভাবেই পিটিয়ে তক্তা করব, বেয়াদবের বাচ্চা। নুসরাত ইশরাতের দিকে চোখ ফিরিয়ে অভিযোগ করলো, এই জল্লাদ মহিলা আমার মা হতেই পারে না। এই মহিলা ওই আরস বেটা আর জাইন বেটার মা, ওদের ভেতরে আস্ত ঢুকে যাবে এমন ভান করে। আমার আমাকে যেন দু চোখে দেখতে পারে না, শুধু টাকা আয় করতে দাও, এই বাড়িকে ঠ্যাং দেখিয়ে বের হয়ে যাবে। নাজমিন বেগম নুসরাতের পায়ে ধূপধাপ দুটো বাড়ি বসালেন, কোমরে হাত রেখে বিগ্র কণ্ঠে বলে উঠলেন, ঠ্যাং দেখিয়ে বের হওয়ার আগেই ঠ্যাং ভেঙে রেখে দেব, একদম বের হয়ে যাবে ঠ্যাং দেখিয়ে বের হওয়া। নার্সির সাহেব চোখে চশমা পরিয়ে উঁকি মারলেন নিজের বেডরুমের বারান্দা থেকে, রেলিং এর সামনে দাঁড়িয়ে শুধালেন, ক্লাস কেমন চলছে আপনাদের? নুসরাত আর ইসরাত একসাথে চিৎকার করে উঠল, আব্বা। নাসির সাহেব গম্ভীর গলায় হু হু করে হেসে উঠলেন, জানালার কাছে দাঁড়িয়ে থেকে বললেন, নাজমিন ছেড়ে দাও আজকের জন্য, অনেক রাত হয়েছে, আগামীকাল ক্লাস নেবে। নাজমিন বেগম অত্যাধিক শান্ত স্বরে বলে উঠলেন, বাড়ির ভিতর থাকতে আপনার ভালো লাগছে না? আপনারও মনে ইচ্ছে জেগেছে নাকি বাহিরে আসার, ওদের মতো লাইন দিয়ে দাঁড়ানোর? হলে বলুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। নাজমিন বেগমের কথায় নাসির সাহেব ঠোঁট বাঁকালেন, মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে বলে উঠলেন, ক্যারি অন গাইস, আমি ঘুমাতে যাচ্ছি, এই বয়সে এসে কান ধরে দাঁড়ানোর কোনো ইচ্ছে আমার নেই। নাসির সাহেব দোতলার বারান্দা থেকে হেলে দুলে চলে গেলেন নিজের রুমে। নাজমিন বেগমও বাগানে পাতা চেয়ার টেনে বসলেন, হাতের চেলাকাটা এখনো স্থায়ীভাবে নড়াচড়া করছেন। কারোর পেট থেকে কোনো কথা বের করতে না পেরে কিছুক্ষণ চুপচাপ বসেলেন, অতঃপর বললেন, যে যার বাড়ি যাও। ইরহাম মনে করছিল এবার হয়তো নাজমিন বেগম তাদের প্রতি একটু সদয় হবেন, কিন্তু এই ভদ্র মহিলা আজ মনে হয় কথা পেট থেকে বের করাতে না পারলে বাড়িতে ঢুকতে দিবেন না। ইরহাম দীর্ঘশ্বাস ফেলল, মিনমিনিয়ে বলে উঠল, গোসলটা করে বাড়ি যায়। নাজমিন বেগম এক মুহূর্ত দ্বিরুক্তি না করে উত্তর করলেন, আজ এই বাড়ির ভেতরে ঢোকা সবার জন্য নিষিদ্ধ, প্রয়োজন নেই গোসল করার, মাঠে গিয়ে হাল চাষ করো, টাকা দিয়ে ধান চাষ করার বদলে তোমাদের পাঠালে ভালো হতো, কতগুলো টাকা বেঁচে যেত। আগামীকাল থেকে তোমাদের সবাইকে চাষ করার জন্য পাঠাবো, অজাতের বংশধর। আহান দুঃখী মুখে বলে উঠল, একটা কথা রাখো, আমার আম্মুকে জাস্ট কল দিয়ে বলো গেটটা খুলে দিতে। নাজমিন বেগম সামান্য সদয় হলেন আহানের কথায়, চেয়ার থেকে উঠে চুপচাপ চলে গেলেন বাড়ির ভিতর। ফোন হাতে বাড়ি থেকে নিয়ে এসে বসলেন আবার নিজ জায়গায়। কল লিস্ট ঘেটে ছোট লেখা নম্বরে কল করলেন।
দুটো রিং হতেই কল পিক করলেন রুহানি। লাউড স্পিকারে থাকা ফোনের ওপাশ থেকে ভেসে আসলো রুহানির গলার আওয়াজ। আসসালামু আলাইকুম আপা। নাজমিন বেগম সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। রুহানি বেগম শুধালেন, কোনো সমস্যা হয়েছে কি আপা, এত রাতে কল দিলে? কোনো সমস্যা হয়নি, গেট খোল, নবাবজাদারা বাড়িতে ঢুকবে। রুহানি বেগম বিরক্তির সুরে বললেন, পারবো না, ওই অজাতগুলোকে আজকের জন্য তোমার কাছেই সঁপে দিলাম, যা ইচ্ছে করো। আমি গেট খুলছিলাম, নিজেরা নিজেরা ব্যবস্থা করে নিতে বল। খট করে ফোন কাটার শব্দ হলো। ইরহাম এক পায়ে দাঁড়িয়ে থেকে মুখ সামান্য বাঁকালো, তারপর বলল, আমার মাম্মিকে কল। নাজমিন বেগম ঠোঁট চেপে ফোন লাগালেন ঝর্ণা বেগমকে। ঝর্ণা ফোন ধরে কাউমাও শুরু করলেন। সবার কাছে এমনই মনে হলো। বললেন, সোয়াইবের বাচ্চাটাকে আজ শুধু হাতের কাছে পাই মেজো আপা, জুতা দিয়ে পিটিয়ে ওর লুচ্চামি আমি ছাড়াবো। ওই কুত্তার বাচ্চা যদি তোমার ওখানে থাকে তাহলে তুমি আমার বদলে জুতা দিয়ে পিটা করে দাও, আমার বদলে জুতা পিটা করে দিও। মরেছে কোথায় রাম ছাগলের বাচ্চাটা? আমি কল দিলে পিক করে না, ওর সময় থাকে না, আর হাজারটা মেয়ের সাথে প্রেম করে ওদের সাথে সারাদিন গরুর মতো প্যান প্যান করতে পারে, তখন সময় থাকে। আসুক আজ বাড়িতে, ঝাঁটা পিটা করে মেয়েদের ভূত ছাড়াবো। নাজমিন বেগম ঠোঁট টিপে হেসে দিলেন। ইরহাম সবার সামনে অপমানিত হয়ে প্রথমে চোখ উল্টালো, মুখ বাঁধালো এমন যেন ঝর্ণা বেগমের কথায় ব্যথিত হয়েছে। এর ঠিক গুনে গুনে 2 সেকেন্ড পরে নির্লজ্জের মতো দাঁত কেলিয়ে হাসলো। নাজমিন বেগম ফোন রেখে দিয়ে ইরহাম আর রাহানের দিকে চেয়ে চেয়ে হাসলেন, ভুরু চেয়ে শুধালেন, আর কিছু? নাজমিন বেগমকে এরকম তাদের নিয়ে হাসতে দেখে আহান লজ্জা পেল। কান থেকে হাত সরিয়ে এক দৌড়ে দিল গেটের দিকে। ইরহাম ও আহানের পেছন পেছন দৌড়ালো। নাসির মঞ্জিল থেকে বের হয়ে এক কদম সৈয়দ বাড়ির ফটকের সামনে এসে দাঁড়ালো। কোমরে দুহাত চেপে একে অন্যর দিকে তাকিয়ে চোখাচোখি করলো। তারপর দুজনেই সিদ্ধান্তে পৌঁছালো পাঁচির টপকে ভেতরে ঢুকবে। ইরহাম ঝুঁকে বসতেই আহান তার কাঁধের উপর 2 পা দিয়ে আলগোছে দেয়ালের উপর উঠে গেল। পাঁচিরের উপর থেকে ব্যালেন্স হারিয়ে ওপাশে ধুপ করে আলুথালু হয়ে পড়লো। ব্যালেন্স হারিয়ে পড়ায় পায়ে আর কোমরে ব্যথা পেয়ে কোকিয়ে উঠলো। কিছুক্ষণ ছটফট করতে ইরহাম সতর্ক গলা ভেসে আসলো, গেট খোল আমার বাপ। আহান নিজেকে সামলে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে গেট খুলে দিল। ইরহাম 2 হাত উপরে তুলে আড়মোড়া ভেঙে আরাম করে ভেতরে প্রবেশ করলো। বাড়ির মেন দরজার নব ধরে ঘোরা, সেটা ভেতর থেকে লাগানো দেখে দীর্ঘশ্বাস ফেললো। পাইপ বেয়ে উপরে ওঠা ছাড়া আর কোনো উপায় দেখলো না দুজন। বাড়ির উল্টো পাশ চলে গেল অলস ভঙ্গিতে হেঁটে। পাইপ বেয়ে উপরে উঠতে গিয়ে বেগ পোহাতে হলো। পাইপ থেকে পা পিছলে কয়েকবার মাটিতে লুটিয়ে পড়লো। অনেক প্রচেষ্টা করে উপরে উঠলো। অতঃপর দুজনের পানে চেয়ে নিবিষ্ট করে প্রশান্তির শ্বাস ফেললো। আহানের বারান্দার দরজা খোলা থাকার দরুন দুজনকে আর কষ্ট করতে হলো না। ভেতরে ঢুকতে শরীরের চিপচিপে হওয়ার জন্য দুজনের মনে হলো গোসল নেওয়া প্রয়োজন। তাই হাতে তোয়ালে নিয়ে আহান দৌড়ালো নিজের বাথরুমে। শাওয়ার অন করার আগে মনে হলো, আরে বাস, 2 দিন আগের ছোট মায়ের পেটানোর ভিডিওটা তো সে নেটিজনদের মধ্যে পোস্ট করেনি। সেটা মনে হতে চুপচাপ বাথরুম থেকে বের হয়ে আসলো। ল্যাপটপ হাতে নিয়ে কাজ সম্পাদন করলো। সেটা শেষ করে চলে গেল ওয়াশরুমে আবারও। আধা ঘন্টা লাগিয়ে ঘষে ঘষে গোসল করার পর বের হলো ওয়াশরুম থেকে। পরনে শর্ট প্যান্ট, তোয়ালে দিয়ে চুলের পানি মুছতে মুছতে এসে বসলো বিছানায়। কিবোর্ডে কিছু একটা টাইপিং করতে করতে হঠাৎ তার দৃষ্টি কাড়লো কয়েকটা নোটিফিকেশন। সেখানে ঢুকতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। ভিডিও এডিট করে পোস্ট করবে তা বেমালুন ভুলে বসেছিল সে। নাজমিন বেগম তাকে পিটাচ্ছেন সেটাও ছেড়ে দিয়েছে। মাথায় হাত পড়লো তার, ইয়া আল্লাহ, এ কি করলো সে! ইচ্ছে করলো নিজের মাথায় নিজে দুটো লাথি মেরে দিতে। রেগেমেগে আগুন হয়ে ভিডিও ডিলিট করতে গিয়ে চোখ পড়লো ভিউজে। আর তার চোখ ওখানেই আটকে রইল। ঠোঁট ফাঁকা হয়ে গেল নিমিষে। মাত্র 30 মিনিটে এত এত শেয়ার, লাইক, কমেন্ট দেখে আহানের ইচ্ছে করলো একবার অজ্ঞান হয়ে যেতে। হাতের তোয়ালি কখন হাত থেকে ফসকে মাটিতে গড়িয়েছে তার কোনো চিন্তা নেই। হা করে ল্যাপটপের মনিটরের দিকে চেয়ে রইল। সময় গড়ালো, ঘড়ির টিকটক আওয়াজ বাড়লো। আহান থম মেরে বসে রইল। অতঃপর মনে হলো দম আটকে এখানেই সে মরে যাবে। ধূপ করে বিছানায় শুয়ে পড়লো ধীরে ধীরে। নিঃশ্বাস নিতে লাগলো যাতে শ্বাস প্রশ্বাসের গতিটা সচল হয়। চুপচাপ পড়ে রইল অনেকক্ষণ। ল্যাপটপের মনিটরে দেখা গেল ভিউ ভিডিও ভিউ 1.3 M। চলবে ইনশাআল্লাহ।